শিবানন্তা শিবকৃপানন্তা সর্বম শিবময়ম। তাহলে আমরা বিভিন্ন মিথোলজিতে শুক্রকে কিভাবে বর্ণনা, শুক্রের কি বর্ণনা দেওয়া আছে, বিভিন্ন মিথোলজিতে শুক্রকে কিভাবে দেখা হয়েছে, তাদের ভিন্ন ভিন্ন যে আঙ্গিক, সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো মায়ানরা, এই ল্যাটিন আমেরিকান, মেক্সিকোর যে মায়ানরা, এদের ধ্যান ধারণাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমিটা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। গ্রিক, রোমান, ব্যাবিলনিয়ান, ইজিপশিয়ান, এদের কাছে তো গুরুত্বপূর্ণ বটেই। জ্যোতির্বিদ্যা ছাড়া তো আকাশের দিকে না তাকালে তো গ্রহের কোনো প্রেক্ষিতই থাকছে না। কিন্তু among all these cultures, মায়ানরা অত্যন্ত আগ্রহী এবং প্যাশনেট ছিলেন, অ্যাভিড অ্যাস্ট্রোনমার্স, এবং তারাই কিন্তু পুরো ক্যালেন্ডারটা, পঞ্জিকাটা, অ্যালমানাকটা, ভেনাস টেবল সমস্ত কিছু তৈরি করেছেন। এবং তাদের দেশে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ গৃহ নির্মাণ করেছেন, মেনি অবজারভেটরিজ। এবং মায়ানদের শুক্রকে নিয়ে এতটাই অবসেশন ছিল যে বাড়ির দরজা জানলা এমনভাবে নির্মাণ করা হতো, বাড়ি এমনভাবে ডিজাইন করা হতো যাতে জানলা দরজার পজিশন এমন হবে যে সেটা শুক্রের যে কক্ষপথ তার সঙ্গে একটা মিলিয়ে সাজানো, বিন্যাসটা, অ্যালাইনমেন্টটা। এবং উক্সমাল বলে যে জায়গাটা আছে, সেখানে প্রত্যেকটা বাড়ির এই ভেনাস অ্যালাইনমেন্ট করা। তো মায়ানরা একমাত্র শুক্রকে পুরুষ চরিত্র বলেছে। বাকি সমস্ত সভ্যতায় কিন্তু ফেমিনাইন এনার্জি, ফিমেল প্ল্যানেট, এবং অ্যাস্ট্রোলজিতেও আমরা শুক্রকে ফেমিনাইন, ফিমেল প্ল্যানেট বলেই জানি। এবার দেখুন, এই যে মিথোলজিক্যাল চর্চাটা করছি, এটা করার উদ্দেশ্য এটাই যে কালচার শুক্রকে এত নিবিড়ভাবে, এত ক্লোজলি, দ্য কালচার দ্যাট ফলোড ভেনাস, তাদের শুক্র সম্বন্ধে যে ধারণা, কারণ মেল ফিমেল বেসিক্যালি হচ্ছে এনার্জির পার্থক্য হয়ে গেল। ফিমেল রিসেপটিভিটি আর মেল হয়ে গেল আউটগোয়িং, ইন ইয়াং এনার্জি। তো যখন আমরা শুক্রকে বোঝার চেষ্টা করব, আমাদের জন্মছক সাপেক্ষে আগামী 13ই মে থেকে 25শে জুনের রেট্রোগ্রেশন সাপেক্ষে, তখন কিন্তু মাথায় রাখতে হবে যে the Mayans did not say that Venus is a female planet. For the Mayans, Venus was a male energy.
এবং মায়ানদের কাছে অত্যন্ত একটা অশুভ লক্ষণ ইঙ্গিত বহন করে আনত শুক্র। সেই অশুভ লক্ষণ বা ইঙ্গিত যেটা শুক্র বহন করে আনত মায়ানদের কাছে, সেটা যুদ্ধ এবং বিনাশের ইঙ্গিত, ডিস্ট্রাকশন অ্যান্ড গ্রেট ব্যাটলস। এবং শুক্রই ছিল যুদ্ধের অভিবাহক, পেট্রন প্ল্যানেট অফ ওয়ারফেয়ার। এবং মায়ানদের যে সমস্ত ইতিহাস পড়লে ওদের যে যুদ্ধের তারিখগুলো দেখা যায়, ব্যাটল ডেটস, সেই ব্যাটল ডেটসগুলো ভেনাস সাইকেলে ভেনাসের যে কিছু কি পজিশনস আছে, মুখ্য অবস্থান জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোর যা তারিখ, যে সময়, মায়ান ইতিহাস পড়লে দেখা গেছে যে মায়ানদের যে যুদ্ধের তারিখ সেটা ওই শুক্রের ওই অবস্থানের তারিখের সঙ্গে মিলছে। মানে ওরা ওটাকে ক্যালকুলেট করে করসপন্ড করিয়ে করত। তো মায়ানদের কাছে শুক্র কিন্তু নট দ্য বিউটি, গ্রেস, লাভ of Greek mythology. অ্যাফ্রোদিতি যে চিত্রটা, যে চরিত্রটা, যে এনার্জিটা বহন করে এনেছিল গ্রিকদের কাছে, গ্রিকদের অ্যাফ্রোদিতি বলতে যে ধারণা, মায়ানদের ভেনাস কিন্তু একেবারেই সেটা নয়। এবং ইজিপশিয়ানদেরও যে হিলিং, আরোগ্যদাতা, ম্যাজিক্যাল হিলার, সেটাও কিন্তু ফার্টিলিটি, এইসব দিকগুলো কিন্তু মায়ানদের মধ্যে ছিল না। মায়ানরা পূর্ণাঙ্গভাবে গড অফ ওয়ার অ্যান্ড ডিস্ট্রাকশন হিসেবে ভেনাসকে দেখেছে, এবং মেল এনার্জি মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং আমরা রোমান, ব্যাবিলনিয়ান, ইজিপশিয়ান মিথোলজিতে, গ্রিক মিথোলজিতে যে সমস্ত কাহিনী পেয়েছি, সেখানে যেহেতু শুক্রকে ফিমেল এনার্জি, ফিমেল ডেটি, দেবী রূপে কল্পনা করা হয়েছে, সেই সমস্ত মিথোলজিক্যাল ন্যারেটিভে আমরা একটা ধারায় গল্প পেয়েছি, কাহিনী পেয়েছি, অমুকের সঙ্গে সম্পর্ক, তমুকের সঙ্গে সম্পর্ক। কিন্তু মায়ান কালচারে, মায়ান মিথোলজিতে শুক্রকে বিবরণ দেওয়া হয়েছে যে শুক্র ভেনাস ন্যারেটিভ, যেটা শুক্রের যে কাহিনী, সেখানে দুটো পুরুষ চরিত্রের সম্পর্ক, সেই কাহিনীটা দুটো পুরুষ চরিত্রের সম্পর্ককে অবলম্বন করে। কোন দুটো পুরুষ চরিত্র? না, সূর্য, সান, আর হুন আহ বলে একটা ক্যারেক্টার। হুন আহ, এই হুন আহ হচ্ছে মায়ান ভেনাস। এবং এই সূর্য, সান, রবি আর হুন আহর যে সম্পর্ক, সেটাই হচ্ছে ভেনাস সাইকেল।
ওরা সেখান থেকে ক্যালেন্ডার তৈরি করে, ভেনাস টেবল তৈরি করে, এবং ওদের যে অ্যাস্ট্রোনমিক্যাল পারসেপশন এবং আন্ডারস্ট্যান্ডিং, জ্যোতির্বিদ্যা সম্বন্ধে ওদের নিখুঁত ধ্যান ধারণা, বিশদ ধ্যান ধারণা, এবং সেটা খুব জটিল ধ্যান ধারণাটা। তো এই যে আমরা এতগুলো কালচার পেলাম, এতগুলো জাতি, সেখানে 1 2 3 4 5টা জাতি, 5টা পৌরাণিক ব্যাখ্যা। আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনোটাই মিথ্যে নয়। 5টা জাতি শুক্রকে ফিমেল এনার্জি বলছে, একটা জাতি শুক্রকে মেল এনার্জি বলছে বলে ভোটে হেরে গেল, নট এট অল। ওই একটা জাতি যে শুক্রকে মেল এনার্জি বলছে ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং ওই একটা যারা বলছে তারা কারা বলছে? যারা শুক্রকে মন প্রাণ দিয়ে ফলো করেছে, যাদের বাড়ি নির্মাণ হতো শুক্রর সঙ্গে, শুক্রের পথকে মাথায় রেখে। তাহলে এই সমস্ত সভ্যতার মধ্যে যা যা চারিত্রিক বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, প্রত্যেকটাকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, ন্যায্য মর্যাদা দিতে হবে। কোনোটাকেই তুচ্ছ তাচ্ছিল্য করে রাবিশ বলে সেট অ্যাসাইড করলে চলবে না। এবার এই যে এতগুলো দিক, এই দিকগুলোকে আমরা আলোচনা কেন করলাম? গতদিন আমরা আলোচনা করছিলাম, জাস্ট উল্লেখ করেছিলাম। এবার আমরা ওই টি টেস্টারের মতো আরেকটা চা বাগানে যাব। আমরা একটু সাইকোলজিকে নিয়ে আলোচনা করব। মানুষের অবচেতন মনের মধ্যে, প্রত্যেকটা মানুষের অবচেতন মনের মধ্যে একটা আদর্শ বা ভাবের প্রতিরূপ থাকে। যে আদর্শ বা ভাবের প্রতিরূপ মানুষের আচরণ এবং মনস্তত্ত্বকে পরিচালনা করে, নির্ধারণ করে। এটা একটা প্রতীকের মতো, একটা আদি রূপ, একটা ছাঁচের মতো, একটা মোল্ডের মতো, যার মধ্যে আমাদের প্রত্যেকটা মানুষের একটা মডেল, যে মডেল থেকে যেটা উৎস, এবং সেখান থেকে আমাদের চিন্তা ভাবনার যে ধরনটা এবং আমাদের যে চারিত্রিক প্রকৃতি, 12 রকমের এইরকম মডেল আছে, যাকে বলা হচ্ছে আর্কিটাইপ। আর্কিটাইপ মানে একটা আদর্শ, একটা আকার, একটা বিশেষ আকার, একটা বিশেষ নকশা, একটা ইমেজের মতো। কার্ল ইউং সুইস মনস্তাত্ত্বিক এটা নিয়ে বিশেষ কাজ করেছিলেন। উনি 12 ধরনের প্রকৃতি বলেছেন।
প্রাজ্ঞ, নিষ্পাপ, অনুসন্ধানকারী, শাসক, স্রষ্টা, বীর, জাদুকর, শুশ্রূষাকারী, অপরাধী, প্রেমিক, বিদূষক আর সাধারণ। 12 archetypes. Sage, innocent, explorer, ruler, creator, hero, magician, caregiver, outlaw, lover, jester and regular. প্রত্যেকটা মানুষের মধ্যে এই বীজটা, এটা একটা বীজ, সিড পটেনশিয়াল। আমাদের সাইকিক যে ডিসপোজিশন, একদম মনস্তত্ত্বের যেটা আদি স্তর, সেখান থেকে যে অনুভূতির উৎস, যে স্বভাব, অনুভূতি আবেগের কারণে যে স্বভাবটা আমরা পাই, এই স্বভাবটাই কিন্তু মানব জীবনের মূল ভাবকে গঠন করে এবং প্রকাশ করে। এবং সাহিত্যে দেখবেন, লিটারেচারে, ওই এক একটা চরিত্র, এক একটা ক্যারেক্টার টাইপ, এই এক একটা আর্কিটাইপকেই কেন্দ্র করে। যেমন ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে কেয়ার গিভার আর্কিটাইপ, গোপাল ভাঁড় হচ্ছে বিদূষক আর্কিটাইপ। এবার এক একটা মানুষের মধ্যে 2-3 রকমের আর্কিটাইপ হতে পারে। যখন আমরা ওই কিছু ক্রাইম থ্রিলার এইসবগুলো দেখি, তখন তার মধ্যে কি পাওয়া যায়, যে অপরাধী, তার সঙ্গে শুশ্রূষাকারী, তার সঙ্গে হয়তো প্রেমিক। যে মূল চরিত্র, সে যে অপরাধটা করছে, তার সঙ্গে তার প্রেমের সম্পর্কও আছে, আবার সে, তার পেশা হচ্ছে সার্ভিস। সুতরাং তার মধ্যে এই 3টে যে মডেল, যে আদি রূপ, যে আর্কিটাইপ, এই 3টে মডেলই তার মধ্যে আছে। এরকম, এটা একটা জাস্ট আপনাদের উদাহরণ দিলাম বোঝানোর জন্য, যে এই মানব জাতির যে কালেকটিভ, মিলিত, সমষ্টিগত যে কনসিয়াসনেসটা, যে চেতনাটা, ওই গুগলের মতো, সেখানে সব রকম চারিত্রিক মডেল স্টোর করা আছে। কার্ল ইয়ুং, সুইস মনস্তাত্ত্বিক, এটা নিয়ে বিশেষ গবেষণা করে বলেছিলেন যে 12 রকমের চরিত্র হয়, 12 আর্কিটাইপস, এবং সেটা মিক্স অ্যান্ড ম্যাচও হয়, একাধিকও হতে পারে। তো সাহিত্যতেও আমরা পাই হিরো, প্রোটাগনিস্ট, যে রূপকথার কাহিনীগুলো, যে রাজপুত্রকে অনেক বাধা বিপত্তি, শত্রু, দুর্গম পথ পেরিয়ে গিয়ে গুপ্তধন উদ্ধার করতে হয়, ওটা হচ্ছে হিরো আর্কিটাইপ। এবং পৌরাণিক কাহিনীতে একেবারে আর্কিটাইপের ছড়াছড়ি, এবং সেখানে বেশিরভাগ দেখা যায় এক্সপ্লোরার, হিরো, বীর, শাসক, এইগুলো।
জন্ম ছকে একটা মানুষ কি আর্কিটাইপাল নেচারের, একটা মানুষের যে ব্যবহার আচরণ হবে, তার মনস্তত্ত্বটা, ক্যারেক্টার ইজ আফটার অল ডেস্টিনি। তো একটা মানুষের যে আচরণটা হবে, তার যে প্রেরণাটা, অন্তরের একেবারে বীজ, প্রেরণার যে বীজ, যেটা তাকে মুভ করবে, তাকে ডাইরেক্ট করবে, তাকে পরিচালনা করবে, তাকে গতি প্রদান করবে তার জীবনকে গঠন করার জন্য, সেটা আমরা জন্মছকে প্রধানত দেখা উচিত আমার মতে জন্ম নক্ষত্রের দেবতা। জন্ম নক্ষত্রের দেবতার কি কোয়ালিটি এবং সেখান থেকে আমরা কি আর্কিটাইপ পাচ্ছি। জন্ম নক্ষত্রের যে দেবতা, সে কি সেজ কোয়ালিটি, না ইনোসেন্ট, না এক্সপ্লোরার, না হিরো, না ম্যাজিশিয়ান, না অপরাধী, না রুলার, না কেয়ার গিভার, না আউটল। তার সঙ্গে লগ্নের নক্ষত্রের দেবতাকেও দেখা উচিত এবং 4th হাউসের যে অধিপতি গ্রহ, তার নক্ষত্রের দেবতাকেও দেখা উচিত। বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে যে এতগুলো যে আর্কিটাইপস আমরা দেখলাম, আমরা কি কি আর্কিটাইপ দেখলাম ভেনাসের? আমরা ভেনাসের মধ্যে প্রেমিক দেখেছি, আমরা হিরো দেখেছি যখন সে ওয়ারিয়ার, আমরা তার মধ্যে কিছুটা অপরাধী আউটলাও পেয়েছি, যে রোমান ভেনাস, যে যার মধ্যে কোনো নেই, সরি মেসোপটেমিয়ান ভেনাস, যে ঈর্ষাপরায়ণ, প্রতিহিংসাপরায়ণ, ডিস্ট্রাকটিভ, বিনাশকারী। সেখানে আমরা অপরাধী আউটল আর্কিটাইপটাও পাচ্ছি। আবার ম্যাজিশিয়ানটা আমরা পাচ্ছি ইজিপ্টের আইসিসের মধ্যে। তো এই আর্কিটাইপগুলো, এই মডেলগুলো, বিভিন্ন মডেল, একটা মারুতি কোম্পানির বিভিন্ন মডেল, রিডস আছে, সুইফট আছে, অ্যাস্ট্রা আছে, ডিজায়ার আছে, আর্টিগা আছে, এরকম বিভিন্ন মডেলের মানুষ। তো শুক্রের এই যে বিভিন্ন মডেল, এবং কখন শুক্র কি আচরণ করবে, কখন শুক্র প্রেমিক, কখন শুক্র অপরাধী, কখন শুক্র নিষ্পাপ, কখন শুক্র যোদ্ধা, কখন শুক্র শাসক, কখন শুক্র জাদুকর, কখন শুক্র আরোগ্যকারী, কখন শুক্র বিদূষক, এবং 13ই মে থেকে 25শে জুন এই এতগুলো আচরণ, এই এতগুলো চারিত্রিক অভিব্যক্তির মধ্যে আমরা আমাদের জন্মছক অনুযায়ী কোনটার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হবে, অনুরণন হবে, with which archetype will we resonate according to our natal Venus। এগুলোই তো আমাদের বুঝতে হবে। এবং তার সঙ্গে শুক্রের এই 13ই মে থেকে 25শে জুন যে 40 দিনের বক্রগতি, লেডিজ এন্ড জেন্টলম্যান, এই 40টা দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট, প্রোফাউন্ড সিগনিফিক্যান্সের সংখ্যা। এবং এই 40 নাম্বারটাকে নিয়ে আমরা
বিশেষ আলোচনা করব, কারণ এটাকে আমাদের আরও বুঝতে হবে। এবং তারপর আমরা এই যে পৌরাণিক কাহিনীর থেকে যা যা শুক্রের প্রকৃতি পেলাম, 40 ডেজের কি মর্ম, কি তাৎপর্য, এই সব কিছু, তারপর ভেনাস সাইকেল যেটা, তারপর সেই গোল্ডেন মিন, সেই ডিভাইন ম্যাথমেটিশিয়ানস, ডিভাইন প্রপোর্শন, তারপর আমরা সব কিছুকে কি পয়েন্টসগুলোকে সাজিয়ে আমাদের ভেনাস এই রেট্রোগ্রেড পিরিয়ডকে কিভাবে হ্যান্ডেল করবো সেটার একটা মডিউল বানাবো। আগে তো আমরা আন্ডারস্ট্যান্ডিংটা করি, তাহলে নেক্সট আমরা 40 ডেজে প্রবেশ করব। সর্বম শিবময়ম, শিব অনন্তা, শিব কৃপা অনন্তা।